ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটর পার্ট 8 আমরা যে আগের ভিডিওগুলো দেখেছি সাধারণ বিভব নির্ণয়, ক্যাপাসিট্যান্স এইসব নির্ণয় করার যে ফর্মুলাগুলো আমরা শিখেছি তার উপর ভিত্তি করে কয়েকটা অঙ্ক করাবো। প্রথম প্রবলেম হচ্ছে সেট 1 কোশ্চেন নম্বর 5। দেখি অঙ্কটা কী আছে। দুটি গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার ও 40 সেন্টিমিটার এবং বিভব যথাক্রমে 40 ভোল্ট ও 10 ভোল্ট। এদের পরিবাহী তার দিয়ে যুক্ত করলে সাধারণ বিভব কত হবে? তো প্রথমে আমরা কি কি ইনফরমেশান দেওয়া আছে সেগুলো নোট করি, তারপরে সাধারণ বিভব ফর্মুলাটা লিখে আমরা অ্যান্সারটা করব। দেখো R1 10 সেন্টিমিটার, R2 40 সেন্টিমিটার, V1 40 ভোল্ট আর V2 10 ভোল্ট। ঠিক আছে। আচ্ছা, আমরা তো জানি যে সিজিএস পদ্ধতিতে কোনো গোলকের ব্যাসার্ধ সংখ্যাগতভাবে তার ক্যাপাসিট্যান্সের সমান হয়। তাহলে এখান থেকে আমরা C1 ইকুয়াল টু 10 স্ট্যাট ফ্যারাড লিখতে পারি, C2 ইকুয়াল টু 40 স্ট্যাট ফ্যারাড। ওকে। আচ্ছা, এবারে এখান থেকে আমরা Q1টা বের করতে পারি, C1 V1 শুধু ফর্মুলাগুলো ইউজ করতে হবে। আর C1 হচ্ছে 10 আর V1 হচ্ছে, আচ্ছা এখানে যেহেতু ভোল্ট আছে তো আমরা C1টাকে একটু ভুল করলাম, আমরা এসআই পদ্ধতিতে নিয়ে চলে যাব। এটা কেটে দিচ্ছি, এসআই পদ্ধতিতে লিখব। আচ্ছা, R1 তাহলে কত হবে এসআই পদ্ধতিতে? R1 হবে 0.1 মিটার, R2 কত হবে 0.4 মিটার। ওকে। তাহলে C1 মানে 4 পাই এপসাইলন নট R1 ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট 0.1। ওকে। আচ্ছা, C2 কত হবে 4 পাই এপসাইলন নট R2 ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট গুণিত 0.4। আচ্ছা, এর একক হবে ফ্যারাড, এর একক হবে ফ্যারাড। আমি অঙ্কটা এসআই পদ্ধতিতে করছি, এসআই পদ্ধতিতে। ঠিক আছে। তার Q1 কত হবে 10, C1 এর মান এখানে আছে 4 পাই এপসাইলন নট ইন্টু 0.1, V1 এর মান হচ্ছে 40, এত কুলম্ব। Q2 কত হবে C2 V2 ইকুয়াল টু, C2র মান এখানে পেয়ে গেছি 4 পাই এপসাইলন নট 0.4 ইন্টু V2র মান 10, এত কুলম্ব। তাহলে এইটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এবারে সাধারণ বিভব, সাধারণ বিভবের ফর্মুলাটা কী ছিল? প্রথমত হচ্ছে আমরা জানি যে Q ইকুয়াল টু CV, তাহলে V ইকুয়াল টু Q বাই C। তাহলে Q নেট, নেট মানে মোট আধান, C নেট মানে মোট ধারকত্ব, Q নেট মানে Q1 প্লাস Q2 আর C নেট মানে C1 প্লাস C2। এই হচ্ছে ফর্মুলা। তো Q1 এর মান এখান থেকে আর এখান থেকে মানগুলো বসিয়ে দেবো, 4 পাই এপসাইলন নট গুণিত 0.1 গুণিত 40 প্লাস Q2 কত, এটা 4 পাই এপসাইলন নট। অ্যাকচুয়ালি ইউনিটগুলো ঠিক রাখার চেষ্টা করতে হয়। ঠিক আছে। কখনো কখনো কোনো বইতে হয়তো এটাকে ডাইরেক্ট R1 বসিয়েই ফ্যারাড লিখছে। ঠিক আছে। সেক্ষেত্রে হয়তো একই উত্তর বেরোবে, কারণ এটা হচ্ছে রেশিও, তো তাই ওই ইউনিটটা কেটে যাবে, উত্তরটা একই বেরোবে। তবে আমি এটা প্রথাগত এবং ইউনিট ট্রান্সফার করে অঙ্কটা করছি। ইন্টু এটা হচ্ছে 10, Q2র মান হচ্ছে এইটা, বসিয়ে দিলাম। আচ্ছা, C1 কত হলো? C1 এই মানগুলো বসিয়ে দিলাম। এই যে C1 4 পাই এপসাইলন নট ইন্টু 0.1 প্লাস 4 পাই এপসাইলন নট ইন্টু 0.4, এই মানটা। আচ্ছা, এখানে দেখো 4 পাই এপসাইলন নট কেটে চলে গেল, তাহলে উপরে থাকলো 4 প্লাস 4 আর নিচেও 0.1 প্লাস 0.4,
তাহলে কত হলো 8, এটা 0.5 মানে 16 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে ঠিক এক্স্যাক্ট যে পদ্ধতি। তো অনেক সময় অনেকে এই 4πε0টা না লিখে শুধুমাত্র এই 10 সেন্টিমিটার রেখে তোমার ফ্যারাড করতে পারে, স্ট্যাট ফ্যারাডে রাখতে পারে, সেক্ষেত্রে একই উত্তর বেরোবে। দরকার নেই, ইউনিট ট্রান্সফার করে যা নিয়ম হওয়া উচিত সেই মতন করলে কোনো ভুল থাকবে না। পরবর্তী অঙ্ক, 2 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলককে সমপরিমাণ 10⁻10 কুলম আধানে আহিত করা হলো। এখন গোলক দুটিকে সরু তার দিয়ে যোগ করলে তারের মধ্যে দিয়ে কত আধান প্রবাহিত হবে? অঙ্কটা সোজা অঙ্ক। দেখো, প্রথম হচ্ছে 1 নম্বর গোলক আর এটা হচ্ছে 2 নম্বর গোলক। প্রথম গোলকে ব্যাসার্ধ R1 হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে প্রথম গোলকের C1 আর দ্বিতীয় গোলকের ধারক কত C2। তো C1 কত হবে 4πε0 ইন্টু 0.02 ফ্যারাড, আর C2 এটাকে আমি SI পদ্ধতিতে করছি, 4πε0 ইন্টু 0.08 এত ফ্যারাড। ওকে, এখন বলছে মোট আধান সেটা কত 10⁻10 কুলম। এই মোট আধান দুটো অংশে বিভক্ত হবে, একটা Q1 আর একটা হচ্ছে Q2। ওকে, প্রথমে আমরা এই দুটো বের করব। তারপরে কোন একটা আধান তার হয় Q1 বেশি হবে, না হলে Q2 বেশি হবে, অর্থাৎ Q1 ডিফারেন্স Q2 এটা আমরা বের করব, অর্থাৎ একটির থেকে আরেকটিতে আধান প্রবাহিত হবে। ঠিক আছে, এটা আমরা করতে চলেছি। তো প্রথমে কি করব, সাধারণ বিভব নির্ণয় করব, কারণ তার দিয়ে যোগ করলে একটা সাধারণ বিভব পাওয়া যাবে। ঠিক আছে, তো সেই সাধারণ বিভব কত হবে Q1/C1 Q2/C2 ইকুয়াল টু Q1 প্লাস Q2। আমরা যা থিওরি পড়েছি সেই থিওরি জুড়ে এগোবো। তাহলে এটা Q/C1 প্লাস C2, কিউর মান কত, এইটা 10⁻10 বাই C1 প্লাস C2, এখান থেকে আমরা বসিয়ে দেবো 4πε0 ব্র্যাকেটে 0.02 0.08। এটা দাঁড়ালো এত ভোল্ট। ওকে, এটা হচ্ছে সাধারণ বিভব। তাহলে Q1টা বের করে নাও, C1V। C1 এর মান 4πε0 এখান থেকে ইন্টু 0.02, আর V এর মান এইটা। দেখো এটা কেটে যাচ্ছে, সেই জন্যে কেউ যদি C1 ইকুয়াল টু 2 ফ্যারাডও লেখে, সেখানে রেশিওর দিক থেকে যাবে এবং একই মান বেরোতে পারে। তবে আমি বলবো যে একই পদ্ধতিতে কাজটা করা ভালো। তো এখানে আমরা ক্যালকুলেশন করে যা পেলাম সেটা হচ্ছে 0.02 ইন্টু 10⁻11 কুলম। Q2টা ঠিক আমরা একইভাবে বের করব। ঠিক আছে, তোমার অর্ডারটা একই রকমই থাকবে, এটা বের করা হলো। এবারে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ Q2 গ্রেটার দ্যান Q1, তাহলে অবশ্যই Q2 মাইনাস Q1 অর্থাৎ কি পরিমাণ আধান চলাচল করবে। তো এইখান থেকে এই দিকে আধান চলাচল করবে, কারণ এর আধানটা বেশি, বিভব দুজনের সমান, কিন্তু এর আধানটা বেশি বলে এখান থেকে এদিকে আধানটা আসবে। তাহলে Q2 মাইনাস Q1 অর্থাৎ 0.06 ইন্টু 10⁻11 কুলম, এই পরিমাণ আধান প্রবাহিত হবে।
এর পরের অঙ্কটা করব তোমাদের বইয়ে সেট 1 কোয়েশ্চেন নাম্বার 8। দেখো অঙ্কটা কি আছে, 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে 10⁻⁸ কুলম্ব আধানে আহিত করে একটি অনাহিত গোলকের সঙ্গে যুক্ত করা হলো। তাহলে প্রথমটা হচ্ছে আহিত গোলক আর পরেরটা হচ্ছে অনাহিত গোলক, এবং এর বিভব হলো, মানে এটা সাধারণ বিভব 720 ভোল্ট। তাহলে দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ এবং ধারকত্ব নির্ণয় করো। ঠিক আছে, এবার কী কী গিভেন ইনফরমেশান দেওয়া আছে সেটা আমরা নোট করে নিচ্ছি। দেখো এই অঙ্কটায় প্রথমে এটা হচ্ছে আহিত পরিবাহী। এই আহিত পরিবাহীর ব্যাসার্ধ R1 হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, আর একটা অনাহিত পরিবাহী, এই অনাহিত পরিবাহীর ব্যাসার্ধ তোমাকে জানতে চেয়েছে, আর C2ও সেই সঙ্গে জানতে চেয়েছে। তাহলে C1 কত হবে, আমি এটা সিজিএস ইউনিটে করব, সিজিএস পদ্ধতিতে আমি অঙ্কটা করব। আগেরগুলো এসআইতে করেছি, একটা সিজিএসে করা যাক। হ্যাঁ, এসআইতেও করতে পারো, অসুবিধা নেই। তো এই সিজিএসে হলো ডাইরেক্ট 8 স্ট্যাট ফ্যারাড। ক্লিয়ার? যদি R1 8 সেন্টিমিটার হয় সেটাকে ডাইরেক্ট C1 হচ্ছে 8 স্ট্যাট ফ্যারাডে লেখা যায়। তুমি যদি ফ্যারাডে লিখতে চাও তাহলে হবে 4πε0 ইন্টু 8। ওকে, আশা করি বুঝতেই পারছো। আচ্ছা, এবারে কি কি দেওয়া আছে গিভেন বলো। মোট আধান দেওয়া আছে Q ইকুয়াল টু 10⁻⁸ কুলম্ব ইকুয়াল টু 10⁻⁸। এবার 1 কুলম্ব মানে 3 × 10⁹ ইউনিট ট্রান্সফার করতে হবে, এটা হচ্ছে স্ট্যাট কুলম্ব। ওকে, স্ট্যাট কুলম্বে পরিণত করতে হবে। তাহলে মানটা দাঁড়ালো 30 স্ট্যাট কুলম্ব, 30 স্ট্যাট কুলম্বে দাঁড়ালো। আর কি দেওয়া আছে, সাধারণ বিভব ক্যাপিটাল V ইকুয়াল টু কিউ নেট বাই সি নেট। সাধারণ বিভবের ফর্মুলা কিউ নেট অর্থাৎ মোট আধান বাই মোট ধারকত্ব, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 720। আর এখানে লিখে দিই আমি, এটা ভি দেওয়া আছে 720 ভোল্ট। এটাকে স্ট্যাট ভোল্টে নিয়ে যেতে হবে, কারণ আমি সিজিএসে করছি। হ্যাঁ, একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে, কারণ পরীক্ষার সময় তাড়াহুড়ো করতে গেলে ইউনিট ট্রান্সফার না হলে ফ্র্যাকশান অঙ্ক ভুল হয়ে যাবে। একে 300 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে স্ট্যাট ভোল্ট। সুতরাং এই ছোট ছোট যে সম্পর্কগুলো সিজিএস থেকে এসআই থেকে সিজিএসে ট্রান্সফরমেশান কুলম্বের ক্ষেত্রে, ভোল্টের ক্ষেত্রে, ফ্যারাডের ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখতে হবে কিন্তু। ওকে, এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় আসে। তাহলে কত হচ্ছে, ভি এর মানটা এখান থেকে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, কিউ নেট দেখো, এই দেখো মোট, এটা হচ্ছে কিউ নেট 30 বাই সি নেট C1 প্লাস C2। ক্লিয়ার? তাহলে এটা করে কি পাওয়া যেতে পারে, 720 বাই এটা 300 রাখলাম, আর এটা 30 বাই C1 হচ্ছে 8। এই দেখো C1 হচ্ছে 8, C2 জানি না, তাহলে C2 এইটা ক্যালকুলেশন করো তোমরা। আর আমি ডাইরেক্ট রেজাল্টটা বসিয়ে দিচ্ছি, 4.5 স্ট্যাট ফ্যারাড। এটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এটা যদি স্ট্যাট ফ্যারাড হয়, একে ফ্যারাডে যদি নিয়ে যেতে চাও কেউ, তাহলে কি করবে দেখো, 1 ফ্যারাড মানে হচ্ছে 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। হয়েছে, সম্পর্কটা লিখে দিচ্ছি। তাহলে 1 স্ট্যাট ফ্যারাড মানে হচ্ছে 1/9 × 10⁻11 ফ্যারাড। তাহলে 4.5 ইউনিট ট্রান্সফার হচ্ছে স্ট্যাট ফ্যারাড কত হবে, 4.9 / 9 × 10⁻11 ফ্যারাড ইকুয়াল টু 5 × 10⁻−12 ফ্যারাড ইকুয়াল টু 5 পিকো ফ্যারাড। দেখো তাহলে এটা হচ্ছে 5 পিকো ফ্যারাড C2।
তোমাদের যদি এমসিকিউ থাকে 4.5 স্ট্যাট ফ্যারাড দিয়ে যদি অপশানের মধ্যে থাকে তাহলে তোমাকে সিজিএসে করতে হবে, আর যদি তোমার এসআইতে থাকে তখন তুমি যদি গোড়া থেকে এসআইতে করো তাহলে ডাইরেক্ট এই রেজাল্টটা পাবে। ওকে, দুরকমভাবে তোমাকে প্র্যাকটিস রাখতে হবে। আচ্ছা, R2 কত হবে? R2 তুমি তো জানো ভালোভাবে যে সিজিএস পদ্ধতিতে R1 যদি 8 সেন্টিমিটার হয় তাহলে ক্যাপাসিটার হবে 8 স্ট্যাট ফ্যারাড। তো উল্টোভাবেও বলা যায় 8 স্ট্যাট ফ্যারাড যদি ধারকত্ব দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধ হবে 8 সেন্টিমিটার। হ্যাঁ, এটা ডাইরেক্ট টু রিলেশন। তাহলে R2 হবে 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, যদি ক্যাপাসিটার পেয়ে গিয়ে থাকো তাহলে সেন্টিমিটারে তুমি পেয়ে যাবে। আর তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে ফাইন্ড আউট দ্য ক্যাপাসিটার অফ আনচার্জড বডি, ওই যে ক্যাপাসিট্যান্স অফ আনচার্জড বডি ইন এসআই, অথচ অঙ্কটা এইভাবে দিয়েছে, যেভাবে করলাম এইভাবে করতে হবে। এটা একটা ভালো অঙ্ক, ছোট সহজ অঙ্ক, কিন্তু এইগুলোই দিলে অনেক সময় আটকে যেতে পারে, তাই একটু কেয়ারফুলি করতে হবে। পরের অঙ্ক সেট 1 কোয়েশ্চেন নাম্বার 9। দেখা যাক অঙ্কটা কী আছে। দুটি ধারকের ধারকত্ব যথাক্রমে 10 পিকোফ্যারাড 15 পিকোফ্যারাড। প্রথমটিকে 300 ভোল্টে এবং দ্বিতীয়টিকে 150 ভোল্টে আহিত করা হয়েছে। ধারক দুটি সমান্তরালে যুক্ত করলে এই ধারক দুটি সাধারণ বিভব কত হবে? এখন বলতে পারো যে সমান্তরাল ব্যাপারগুলো তো আমরা শিখিনি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা অলরেডি শিখে এসেছি, হয়তো স্পষ্ট করে তখন বলা হয়নি। আমরা যা শিখেছি সেইটাই হচ্ছে সমান্তরাল কানেকশান। ঠিক আছে, অঙ্কটা করলেই বুঝতে পারবে। দেখো অঙ্কটা দেওয়া আছে, মনে করো এটা 1 নম্বর পরিবাহী, এটা হচ্ছে 2 নম্বর পরিবাহী। প্রথম পরিবাহী ধারকত্ব বলে দিয়েছে 10 পিকোফ্যারাড, আর 2 নম্বর পরিবাহী বলে দিয়েছে 15 পিকোফ্যারাড। ঠিক আছে, সমান্তরালে যুক্ত। অর্থাৎ কিচ্ছু নয়, শুধু যুক্ত করে দাও, এটাই হচ্ছে সমান্তরালে যুক্ত। ঠিক আছে, হ্যাঁ, সমান্তরালে যুক্ত মানে অনেক ভাই কিছু ব্যাপার নয়, আমরা যা শিখেছি সেটাই। এখানে প্রথম V1 বলে দিয়েছে 300 ভোল্ট, আর এর V2 বলে দিয়েছে 150 ভোল্ট। ঠিক আছে, তো কমন V এটা জানতে চেয়েছে। তো কমন ভির ফর্মুলাটা কি না আছে, V = আমরা জানি Q নেট অর্থাৎ টোটাল আধান বাই সি নেট অর্থাৎ টোটাল এটা। তাহলে এটা Q1 + Q2 ডিভাইডেড বাই C1 + C2, এইটা জানতে চেয়েছে। হয়েছে, তাহলে আমরা বুঝতেই পারছি যে Q1 এবং Q2 বার করতে হবে। ওকে, Q1 কত? C1 V1 = C1 কত? C1 হচ্ছে 10 পিকোফ্যারাড, 10 × 10⁻⁻12। আচ্ছা, V1 হচ্ছে, আচ্ছা বুঝতেই পারছো এটা হচ্ছে এসআই ইউনিটে অঙ্কটা করা হচ্ছে, এসআই ইউনিটে করা হচ্ছে। তাহলে এটা 300, খুব সোজা অঙ্ক, কোনো ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। এটা হচ্ছে 15 পিকোফ্যারাড 10⁻⁻12, আর 300 মানে এখানে হচ্ছে 150, এত কুলম। ওকে, এরপর এই ফর্মুলাতে ফেলে দাও, হয়ে গেল, অঙ্কটা শেষ। তাহলে Q1 + Q2 ডিভাইডেড বাই C1 + C2 = এই মানগুলো বসিয়ে দাও। কত হয় মানগুলো? 300 × 10 প্লাস এইটা 150 × 15 × 10⁻⁻12 ডিভাইডেড বাই নিচে C1 C2 10 প্লাস এটা হচ্ছে 15 × 10⁻⁻12, এটা কেটে গেল, = 5250 ডিভাইডেড বাই এটা 25, কাটাকুটি করে 210 ভোল্ট। সোজা অঙ্ক। ওকে, একটা অঙ্ক হোমওয়ার্ক দেওয়া হলো, সেট 1 কোয়েশ্চেন নাম্বার 10। অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। একটি 4 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারকের 400 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করা আছে। এটি উৎস থেকে বিচ্ছিন্ন করে একটি অনাহিত 2 মাইক্রোফ্যারাড এর ধারকের সঙ্গে যুক্ত করা হলো। ধারক দুটি সাধারণ বিভব নির্ণয় করো। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, খুব সোজা অঙ্ক। ওকে, পরবর্তী অঙ্ক সেট 2 কোয়েশ্চেন নাম্বার 13। কি আছে অঙ্কটা? একটি তড়িতাহিত ধারক তার দ্বিগুণ ধারকত্ব সম্পন্ন
অপর একটি অনাহিত ধারকের সঙ্গে আধান বন্টন করে নিল। ঠিক আছে, তাহলে প্রথম ধারকের ধারকত্ব সি হলে দ্বিতীয় ধারকের ধারকত্ব 2c, আর এদের মধ্যে তাদের মধ্যে একটা আহিত আর একটা হচ্ছে অনাহিত। এই অবস্থায় উভয় ধারকের মোট শক্তির পরিমাণ নির্ণয় করতে হবে। একটু অন্য ধাঁচের অঙ্কটা করা যাক। দেখো, প্রথমে একটা ধারক আছে, সেই ধারক হচ্ছে 1 নম্বর ধারক, তার বিভব v1, ধারকত্ব c1। ঠিক আছে, এই c1কে আমি c লিখলাম। ওকে, আচ্ছা, আরও একটা ধারক নেওয়া হলো, সেটা হচ্ছে 2 নম্বর ধারক। তো 2 নম্বর ধারকের যে অনাহিত, এটা হচ্ছে অনাহিত, তাহলে এর বিভব v2 কত হবে? 0। আর এতে কোনো আধান নেই, কিন্তু এর ক্যাপাসিটর বলে দিয়েছে 2c। ঠিক আছে, আচ্ছা, প্রথম ধারকের, এটা হচ্ছে দ্বিতীয় ধারক, প্রথম ধারকের মোট আধান q1 কত হবে? c1 v1। ওকে, এটা। আর শক্তি কত হবে? u1। শক্তিকে u দিয়ে লেখা হয়, আবার w দিয়েও লেখা যায়। তো আমি এখানে সঞ্চিত শক্তি u1 দিয়ে লিখছি। সেই শক্তির রাশিমালাটা হচ্ছে হাফ c1 v1 স্কোয়ার। ঠিক আছে, এই তো যেহেতু মোট শক্তির মান জানতে চাইছে, এটা হচ্ছে প্রাথমিক শক্তি, আর এর শক্তি কত হবে? এটা u1, এটা u ইনিশিয়াল নাম দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এটা u1 নাম দিলাম। এটা u2 কত হবে? যেহেতু কোনো বিভব নেই, তাহলে 0। ওকে, তাহলে প্রারম্ভিক শক্তি ui ইকুয়াল টু হাফ c1 v1 স্কোয়ার প্লাস 0 ইকুয়াল টু হাফ c1 v1 স্কোয়ার। ওকে, এটা হলো। এরপর কী হবে? তার কানেকশান করা হলো, এবং আধান প্রবাহিত হবে। ঠিক আছে, তখন এত আঁকার দরকার নেই, তোমরা শুধু অঙ্কটা কষতে পারলেই হবে। কেউ হয়তো এখান থেকেই অঙ্কটা করলো, সে বুঝেছে তাই করেছে, আমি তোমাদের বোঝাচ্ছি তাই বেশি করে আঁকছি। তাহলে সংযোগের আগে মোট আধান, সংযোগের পরে মোট আধান, আধানের সংরক্ষণ নীতি অনুযায়ী সংযোগের আগে মোট আধান ইকুয়াল টু সংযোগের পরে মোট আধান। বলো, c1 v1 প্লাস 0, কারণ এর তো আধান ছিল না, তাহলে 0, ওটা বাদ, ইকুয়াল টু এটা সংযোগের পরে মোট আধান কী হবে? কারণ সাধারণ একটা বিভব তৈরি হবে, সাধারণ বিভব। তোমার থিওরিটা ভালো করে পড়বে, থিওরিটা খুব ভালো করে তৈরি করো, আশা করি এই অঙ্কগুলো করতে অসুবিধা হবে না। ঠিক আছে, সাধারণ বিভব হচ্ছে v, তাহলে কী হবে? c1 v, তাহলে এখানে q1 তোমার কী হবে? c1 v, আর এর q2 ইকুয়াল টু c2 v। ক্লিয়ার? এটা জানো। তাহলে c1 v প্লাস c2 v ইকুয়াল টু v কমন নাও, c1 প্লাস c2। এখান থেকে তোমরা সাধারণ বিভবের যে ডাইরেক্ট যে ফর্মুলা, আবার বলছি, এইগুলো কিচ্ছু করার দরকার নেই, আমি শুধু অঙ্কটা করাচ্ছি বলে বোঝাচ্ছি। তোমরা সাধারণ বিভব বলে v ইকুয়াল টু c1 v1 প্লাস c2 v2 ডিভাইডেড বাই c1 প্লাস c2, এই যে ফর্মুলাটা, এইখান থেকে শুরু করতেও পারো, এইটা লেখার পর এইটা লিখতে পারো। ওকে, আচ্ছা, এখানে কি হচ্ছে? c1 v1 প্লাস এটা 0, আর এটা হচ্ছে c1 প্লাস c2, এইটা। আচ্ছা, ইকুয়াল টু c1 v1 বাই c1 প্লাস c2, এইটা, এদিকে এইটা, এদিকে এইটা। ওকে, আচ্ছা, নেক্সট। এবারে তড়িৎ সংযোগের পরে প্রথম ধারকের মধ্যে আধান কত হলো সেটা জানতে হবে। ঠিক আছে, পুরো থিওরি ধরেই হবে। তাহলে তড়িৎ সংযোগের পরে প্রথম ধারকের মধ্যে আধান, বলো c1 v ইকুয়াল টু, এই যে এখানে লিখেছি c1 v, ওটা বসিয়ে দাও। তা c1 v এর মানটা কত?
C1 V1 এখান থেকে বসাবো বাই C1 প্লাস C2 ইকুয়াল টু, আচ্ছা আমরা জানি C1 মানে C আর C2 মানে হচ্ছে 2C, তাই তো অঙ্কে দেওয়া আছে, এটা বসিয়ে দাও, তাহলে দাঁড়াচ্ছে C1 স্কোয়ার অর্থাৎ C স্কোয়ার, হ্যাঁ, আর এখানে V1 রইলো আর নিচে হবে 3C, লক্ষ্য করে দেখো দুটো যোগফল 3C, এটা দাঁড়ালো। এবারে C সব কেটে যাবে, তাই না, তাহলে কি হলো CV1 বাই 3, এটা হচ্ছে Q1 দাঁড়ালো, হয়েছে। আচ্ছা এবারে দ্বিতীয় ধারকের মধ্যে কি হবে, এবং দ্বিতীয় ধারকের আধান Q2 ইকুয়াল টু C2V2 ডিভাইডেড বাই V এর মান, এটা V1, সরি এটা ভুল লিখেছি, এটা C1 V1 আছে, C1 V1, আচ্ছা এটা কেটে দিচ্ছি, C1 V1 ডিভাইডেড বাই C1 প্লাস C2, এখানে মানগুলো বসিয়ে দাও, 2C, এটা C, এটা V1 ডিভাইডেড বাই 3C, ওকে, একটা C কেটে গেল, তাহলে 2 এর 3 CV1, এটা হচ্ছে Q2, ওকে। আচ্ছা এই বর্ডারগুলো হচ্ছে মেন ব্যাপার, এইগুলো স্যারেরা লক্ষ্য করবেন। এরপর প্রথম ধারকের শক্তি আর দ্বিতীয় ধারকের শক্তি আমরা বার করব। U2 ড্যাশ ইকুয়াল টু, না এটা U1 ড্যাশ, প্রথম ধারকের শক্তি কত হবে, হাফ Q1 স্কোয়ার বাই C1, হ্যাঁ এটা, আর দ্বিতীয় ধারকের শক্তি U2 ড্যাশ হাফ Q2 স্কোয়ার বাই C2, হয়েছে। তাহলে ফাইনাল শক্তি, ঠিক আছে, অন্তিম মোট শক্তি কত হবে, UF ইকুয়াল টু U1 ড্যাশ প্লাস U2 ড্যাশ, এই দুটো যোগ হবে, তাহলে হাফ Q1 স্কোয়ার বাই C1 প্লাস হাফ Q2 স্কোয়ার বাই C2, ওকে। তাহলে UFটা বার করব, হাফ, হ্যাঁ এখান থেকে নিচে হচ্ছে C রইল, Q1 স্কোয়ারের মানটা আমরা এখান থেকে পেয়ে গেছি, এই মানটা, ঠিক আছে, ওটা বসিয়ে দেবো, CV1 বাই 3 তার হোল স্কোয়ার প্লাস নিচে হচ্ছে 2 আর 2C, C2 মানে হচ্ছে 2C, ওকে, আর Q2র মান আমরা এটা পেয়েছি, তাহলে 2 এর 3 CV1 তার স্কোয়ার, তারপর কি হলো C স্কোয়ার V1 এর স্কোয়ার ডিভাইডেড বাই 3 3 9 9 2 18, ওকে, C প্লাস এটাও তাই হবে, নিচে 4C ইন্টু 3 3 9 আর উপরে হচ্ছে 4, এটা হচ্ছে C স্কোয়ার, এটা হচ্ছে V1 এর স্কোয়ার ইকুয়াল টু, এটাকে যদি আমরা সিম্পলিফিকেশান করি কি দাঁড়াবে, নিচে একটা করে C কেটে যাচ্ছে, এইও একটা করে C কেটে যাচ্ছে, ওকে, তাহলে CV1 স্কোয়ার কমন যাবে, আর নিচে দেখো 18, এটা 4 9 36, তাহলে এখান থেকে 18 কমন চলে যাবে, তাহলে রইল 1 প্লাস 2 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, C বাই 18, আর এটা হচ্ছে V1 স্কোয়ার ইন্টু 3, তাহলে 3, তাহলে কী দাঁড়ালো CV1 স্কোয়ার ডিভাইডেড বাই 6, এটা দাঁড়ালো UF, তাহলে কি দাঁড়ালো UF ইকুয়াল টু CV1 স্কোয়ার ডিভাইডেড বাই 6, এই মানটা দাঁড়ালো ফাইনালি, ওকে। তাহলে সেটা দেখা যাচ্ছে UF ইকুয়াল টু, দেখো এটাকে আমি কিভাবে লিখলাম, 1/3 ইন্টু ভিতরে CV1 স্কোয়ার বাই 2, কেন, এখানে দেখো ইনিশিয়াল যে শক্তিটা আমরা পেয়েছিলাম U ইনিশিয়াল হাফ C1 V1 স্কোয়ার, তাই না, তাহলে সেটাই এখানে নিয়ে এলাম হাফ C1 V1 স্কোয়ার, তাহলে 1/3 UI, অর্থাৎ ইনিশিয়াল শক্তির 1/3, ওকে, এইটাই হচ্ছে আনসার। থ্যাংক ইউ।
আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। একটু ভালো করে কেয়ারফুলি দেখো, এটা খুব ভালো এবং গুরুত্বপূর্ণ অঙ্ক।